এই সাহেবের বাচ্চা, কোথায় তুই? জলদি আমার হেলমেট নিয়ে আয়। তোর জন্য কি আমি রেসিংয়ে লেট করব? 20 মিনিট পর ট্রেনিং শুরু হবে। সময় মতো পৌঁছাতে না পারলে স্যার রেগে যাবে। মেয়েটা তার রেসিং বাইক কাওয়াসাকি নিনজা ZX 10R বসে আছে। কালো রেসিং স্যুট হাতে, গ্যাপ পায়ে ব্ল্যাক রেসিং বুট। হেলমেট নিয়ে আসার জন্য ডাক দেয় তার বাসার কাজের লোক, নাম সাইফ আরমান খান। সাইফ মেয়েটার চিৎকার শুনে হেলমেট নিয়ে দৌড়ে বাইরে আসে। মেয়েটার সামনে দাঁড়িয়ে হেলমেট মেয়েটার দিকে এগিয়ে দিয়ে ধিমি ভয়েসে বলে, ম্যাম আপনার হেলমেট। একটা হেলমেট নিয়ে আসতে এতক্ষণ লাগে? সরি ম্যাম, আর এমন ভুল হবে না। আজ টাইম নাই বলে কিছু বললাম না, না হলে এর মাসুল কি হয় তখন বোঝাতাম। বলে মেয়েটা হেলমেট নিয়ে মাথায় পরিয়ে নেয়। ছেলেটা সেখানেই দাঁড়িয়ে থাকে। মেয়েটা সাই করে বাইক স্টার্ট করে চোখের পলকে বেরিয়ে যায়। এমন সময় ভেতর থেকে ডাক দেয় মেয়েটার মা, মিসেস সাইদা নওয়াজ। ছেলেটা দৌড়ে গিয়ে সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আম্মা আমাকে ডাকছিলেন? হ্যাঁ, একটু বাজারে যা, মাছ মাংস দই মিষ্টি ঠান্ডা নিয়ে আয়। আজ জুইও জামাই আসবে। ঠিক আছে আম্মা, আমি আসছি, তবে একটু সময় লাগতে পারে। ওকে, জলদি আসার চেষ্টা করবি। আচ্ছা আম্মা। সাইফ টাকা ও বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। ওইদিকে মেয়েটা এসে একটা পার্কের কাছে দাঁড়ায়। এমন সময় দুটো বাইক এসে থামে। মেয়েটা হেলমেট খুলতেই মেয়ে দুটোর মধ্যে একজন বলে ওঠে, হুর, তোর লেট কেন? সব পরে জানবি। এখন ফিল্ডে পৌঁছাতে না পারলে পানিশমেন্ট পেতে হবে। হ্যাঁ হুর, জলদি চল। 1 মিনিট, এইটি তোর নতুন বাইক কাওয়াসাকি নিনজা ZX 10R না? হ্যাঁ, এবারে এটা ভাইয়া এনে দিয়েছে। খুব সুন্দর হয়েছে। তোর ভাইয়ের টেস্ট ভালো। হ্যাঁ, সেটা আর বলতে। আচ্ছা এখন চল, না হলে দেরি হবে। বলেই তিনজনে বাইক স্টার্ট দিয়ে নিমেষেই ধুলা উড়িয়ে বেরিয়ে গেল। 15 মিনিটের মধ্যে ফিল্ডে পৌঁছায়। মায়া গিয়ে একজন জুনিয়র ট্রেনারকে জিজ্ঞেস করবে তার আগে পেছন থেকে ফিয়া দৌড়ে আসতে গিয়ে পায়ে পা বেঁধে পড়ে যায়। সামনে থাকা ব্যক্তিটাকে নিয়ে ব্যক্তিটার সারা শরীরে রাগে শক্ত হয়ে যায়। চোখ দুটো অসম্ভব লাল হয়ে গেছে। ফিয়া সেটা দেখে ভয় পায়। সে ভয়ে ভয়ে বলে, সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। কি কপালে রেখে হাঁটেন? আর একটু হলেই তো আমার জীবনটা নিয়েছিলেন। না মানে স্যার। চুপ করুন, উঠুন এখন। ফিয়া ছেলেটার বকা শুনে মন খারাপ হয়ে যায়। কোনো রকম ভাবে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। মায়া তুলে ধরে। মায়া নমনীয় স্বরে বলে, স্যার প্লিজ কিছু মনে করবেন না। আর ও হয়তো বুঝতে পারেনি। তোমরা এখানে কেন? ফিল্ডে যাওনি কেন? আসলে স্যার আমরা জানতে এসেছি এসি স্যার আসবে ট্রেনিং দিতে। হ্যাঁ, আজকের ট্রেনিং এসে স্যার করবেন। জুনিয়র অফিসের মুখে এস এর কথা শুনে খুশি হয়। মায়া ও ফিয়া এসে হুরকে জানায়। হুর, তোর স্বপ্নের পুরুষ আজকে ট্রেনিং করাবে। মায়ের কথা শুনে হুর খুব খুশি হয়। সে খুশিতে আপ্লুত হয়ে মায়াকে জড়িয়ে ধরে বলে, সত্যি বলছিস মায়ু বেবি? হ্যাঁ সোনা, জুনিয়র স্যার তো, তাই বললো আজকের রেসিং এসি স্যার করাবেন। সামনের সপ্তাহে ট্রেনিংয়ে স্যার আসেনি, আজ উনি ট্রেনিং করবে ভাবতেই পারিনি। জানিসই তো মায়া, আমি যে আজ এই রেসিংয়ে এসেছি শুধুমাত্র এসে স্যারকে দেখে। ওনার এক একটা স্টান্ট জাস্ট অসম। আমি তো ওনার প্রতিটি স্টান্ট আউটস্ট্যান্ডিং। আমি তো তাই ওনার থেকে শিখতে চাই। আর কি? আর আমি ওনার থেকে শিখেই ওনার সঙ্গে একবার রেসিং করতে চাই। জিতটা আমার উদ্দেশ্য নয়, আমার স্বপ্ন শুধুই ওনার সঙ্গে রেসিং করার। বুঝলাম। আচ্ছা এখন ফিল্ডে চল। আচ্ছা তোরা যা, আমি বাইকটা চেক করে আসছি। বাইকে কিছু একটা হয়েছে মনে হচ্ছে। আচ্ছা জলদি আয়। বলে দুজনে ফিল্ডে পৌঁছায়। ফিল্ডে অনেকে আছে। সেখানে একটা মেয়ে ট্রেনার আসে। সে জানায়, হ্যালো অল গাইস, তোমাদের ট্রেনিং আজ থেকে শুরু। যেহেতু তোমরা নতুন তাই বেসিক ট্রেনিং দিয়ে শুরু হবে। সামনের সপ্তাহে যারা ছিলেন তারা অবশ্যই কিছুটা জানেন। ট্রেনারের কথা শুনে হুর বলে,
জি ম্যাম, সামনের সপ্তাহে আমরা কিছুটা জেনেছি। গুড। তাহলে আজ বেশি প্রবলেম হওয়ার কথা না নিশ্চয়ই। জি ম্যাম। তাহলে বেসিক ট্রেনিংগুলো জানবে নিশ্চয়ই। জি ম্যাম, জানি। তাহলে বলো শুনি কি কি জানো। ওকে ম্যাম। ট্রেনারের কথা শুনে হুর রেসিং সম্পর্কে বেসিক নিয়মগুলো বলতে শুরু করে। বাইক রেসিংয়ের বেসিক ট্রেনিংয়ের জন্য প্রথমে বেসিক রাইডিং স্কিল ও ফিটনেস তৈরি করতে হয়, যেমন লম্বা ও স্থির গতির রাইড, ইন্টারফাল ট্রেনিং, পাওয়ার বিল্ড করা, সঠিক বডি পোশ্চার ও রেসিং লাইন শেখা এবং নিরাপদ গিয়ার এবং সেফটি প্রোটোকল বোঝা। গুড। এভাবেই এগিয়ে যাও, আর স্যার যা যা বলেন মন দিয়ে শুনবে আর শিখবে। জি ম্যাম। ম্যাম, আজকে সত্যি এসএসআর ট্রেনিংয়ের বেসিক কিছু নিয়ম শেখাবেন? জি, আজ স্যার কিছু নতুন জিনিস শিখাবে। থ্যাংক ইউ ম্যাম। একটু পর কোচ আসেন। কোচের বয়সে 40 থেকে 45 বছর হবে। উনি এসে জানায়, সাবিয়া, ওদের নিয়মগুলো বুঝিয়ে দিয়েছো? জি স্যার। স্যার স্যার এসে গেছেন। না, এখনো এসে আসেনি, তবে সময় মতো চলে আসবে। ওকে স্যার। আমি ওদের তাহলে রেসিং লাইনে দাঁড় করিয়ে দেই। হ্যাঁ, ওদের রেডি করো। বলে কোচ চলে যায়। সাবিয়া সবাইকে যে যার লাইনে দাঁড়াতে বলে। সবাই লাইনে দাঁড়ায়। এমন সময় ঝড়ের গতিতে একটা রেসিং বাইক এসে দাঁড়ায়। সবাই বাইকারের দিকে তাকায়। হুর তো হা হয়ে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না। ফিয়া ঠেলা দিয়ে বলে ওঠে, ওই দিওয়ানি, তুই কি পাগল হয়ে গেলি নাকি? ওইভাবে হাঁ হয়ে কি দেখছিস? চোখ নামা, কেউ দেখলে কি ভাববে? যে দেখে দেখুক, আমি তো আমার স্বপ্নের পুরুষকে দেখবই। বলে আবার ও এসের দিকে তাকিয়ে থাকে। এসে বাইক স্ট্যান্ড করে সবার সামনে দাঁড়ায়। মাথায় কালো হেলমেট তখনও বিদ্যমান। এসেকে আজও কেউ দেখেনি। এসেকে দেখার সুযোগ তাদেরই হয় যারা এসে ট্রেনিংয়ে চ্যাম্পিয়ন হতে পারে। যেদিন চ্যাম্পিয়ন হয়, এসে নিজেই তার সামনে দাঁড়িয়ে বলে নিজের হাতে হেলমেট খুলে চেহারা দেখতে। না হলে কারো সৌভাগ্য হয় না। আর হুরেরও এই স্বপ্ন, সে চ্যাম্পিয়ন হয়ে নিজের হাতে নিজের স্বপ্নের পুরুষকে দেখবে। মনের কথা সেদিনই বলবে, যেদিন সে তার স্বপ্নের পুরুষকে দেখবে। হুর এসের দিকে তাকিয়ে মনে মনে বলে, শখের পুরুষ, আমি যে আজ এখান পর্যন্ত আসতে পেরেছি, এটা শুধুমাত্র আপনার জন্য। আমি একজন চ্যাম্পিয়ন হয়ে আপনার সামনাসামনি দাঁড়াবো এবং নিজের হাতে আপনাকে দেখব। হুরের ভাবনার মাঝে হঠাৎ কারো মিষ্টি স্বর হুরকে ভাবনার জগৎ থেকে বার করিয়ে আনে। হুর শুনতে পায় তার শখের পুরুষের মিষ্টি ভয়েস। আসসালামু আলাইকুম গাইস, আমি এস আপনাদেরকে ট্রেনিংয়ের বেসিক কিছু বিষয় জানাতে চাই। একজন সফল চালক হওয়া কেবল পেডাল চালানো নয়। উইনফিল্ড রেসিং স্কুলে আমরা জানি যে দৌড়ে গতি কেবল কাঁচা ড্রাইভিং দক্ষতার উপর নির্ভর করে না। এটা একটি 360 ডিগ্রি পদ্ধতি গ্রহণ করার উপর নির্ভর করে, যার মধ্যে কৌশল, মানসিক দৃঢ়তা, শারীরিক সুস্থতা এবং এমনকি আপনি আপনার দলের সাথে কতটা ভালোভাবে যোগাযোগ করেন তাও অন্তর্ভুক্ত। দ্রুত চালক হওয়ার জন্য আমাদের সেরা কয়েকটি টিপস আমি আপনাদের জানাবো। তোমরা কি টিপসগুলো শুনতে চাও? I want, sir. We want to be high-level biker. We will do weather for that, sir. You just train us. ওকে, তাহলে আমি আপনাদের যা যা বলছি সবগুলো পয়েন্ট মন দিয়ে শুনবেন। Okay, sir. ফার্স্ট পয়েন্ট, মৌলিক বিষয়গুলো দিয়ে শুরু করুন এবং সেগুলোতে দক্ষতা অর্জন করুন। যদি তুমি মোটর স্পোর্টে নতুন হও, তাহলে এটি তোমার জন্য উপযুক্ত। মৌলিক বিষয়গুলো শিখে নাও এবং তোমার পরিবেশ আর তোমার গাড়ির ভেতর ও বাইরের থেকে সব কিছু জেনে নাও। ট্রেইল ব্রেকিং, রেসিং লাইন এবং থ্রটল প্রয়োগের মতো মৌলিক বিষয়গুলো বোঝা তোমাকে গড়ে তোলার জন্য একটি শক্ত ভিত্তি প্রদান করে। এটা দৌড়ানোর আগে হাঁটা শেখার মতো। একবার তুমি এই মৌলিক বিষয়গুলো শিখে ফেললে, তুমি সত্যি তোমার সীমা অতিক্রম করতে শুরু করতে পারো। সেকেন্ড পয়েন্ট, ভুল করতে ভয় পাবেন না।
বুলগুলি খেলার অংশ হিসেবে প্রায়শই সেরা শিক্ষক। এমনকি লুইস হ্যামিল্টনের মতো F1 চ্যাম্পিয়নরা বলেছেন যে তাদের অতীতের ব্যর্থতাগুলি তাদের আজকের ড্রাইভারে পরিণত করতে সাহায্য করেছে। তাই যখন আপনি একটি ভুল করেন তখন আতঙ্কিত হবেন না। কী ভুল হয়েছে তা বিশ্লেষণ করুন। আপনি অন্যভাবে কি করতে পারতেন তা নিয়ে ভাবুন এবং এর থেকে শিখুন, যাতে আপনি একই ভুল দুবার না করেন। এইভাবে কয়েকটা টিপস দেয় এসে। সবাই মন দিয়ে শোনে। তারপর একটা ছোট্ট রেসিং করতে বলে। 10 জন রেসিংয়ে অংশগ্রহণ করে। রেস শেষ হতে মায়া, ফিয়া ও হুর এসে একটা চায়ের দোকানে বসেছে। এমন সময় হুরের বোন নূর ফোন করে। প্যান্টের পকেট থেকে ফোন বার করে দেখে নূর কল দিয়েছে। হুর এক্সকিউজ দিয়ে ফোনটা রিসিভ করতেই নূর ফোনের উল্টো পাশ থেকে বলে ওঠে, আব্বু জলদি বাসায় আয়, আব্বু তোকে খুঁজছে। রেগে ফায়ার হয়ে আছে আব্বু। কেন বনু? আব্বু কি কোনোভাবে জানতে পেরেছে আমি রেসিংয়ে এসেছি? হ্যাঁ আব্বু, সাহেব ভাইকে জিজ্ঞেস করতে। সাহেব ভাই ভুল করে। নূরের কথা শুনে হুর রাগে ফেটে পড়ে বলে, কি? ওই ছোট লোকের বাচ্চা আব্বুকে বলে দিয়েছে আমি রেসিংয়ে এসেছি? ওকে এতবার বলার পরও আব্বুকে বলে দিল আমি যে ওর কি করব? হুরকে রেগে যেতে দেখে মায়া ও ফিয়া অবাক হয়ে যায়। মায়া ফিয়াকে বলল, কি হলো রিফিয়া? এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ তো রেগে গেল কেন? সেটাই তো বুঝতে পারছি না, হঠাৎ কি হলো? কি এমন কল করলো যে এতটা রেগে গেল? আচ্ছা দাঁড়া, ও কথা বলে আসুক, তারপর দেখি কি বলে। আচ্ছা, আমি একটু ম্যামের সঙ্গে কথা বলে আসছি, তোরা ওয়েট কর। বলে ফিয়া বাইক রেখে অফিসের দিকে যায়। মায়া বাইকে হেলান দিয়ে বসে আছে। একটু পর হুর ফোন রেখে মায়ার সামনে এলো। ফিয়াকে না দেখে জিজ্ঞেস করে, মায়া, ফিয়া কই গেল? ফিয়া একটু অফিস রুমে গেল, কি যেন কথা বলবে মেমের সাথে। ও আচ্ছা। ফিয়া অফিসের দিকে যেতে গিয়ে আবারও সেই জুনিয়রের সঙ্গে ধাক্কা খায়। জুনিয়র রেগে বলে, আবার তুমি? সরি স্যার, বুঝতে পারিনি। তুমি কি চোখ কপালে রেখে হাঁটো যে চলতে ফিরতে শুধু ধাক্কা দাও? আমি জানি না স্যার, আপনার সঙ্গে দেখা হলেই কেন এমন হয়। আই এম রিয়েলি সরি স্যার। যাও এখান থেকে। ফিয়া আর কিছু না বলে সাবিহার কেবিনের কাছে গিয়ে নক করে বলে, আসবো? এসো। ফিয়া দরজা ঠেলে ভেতরে যেতেই সাবিহা তাকে সিটে বসতে বলে। ফিয়া সিটে বসে আছে, কিছু বলছে না, চুপচাপ বসে আছে। ফিয়াকে চুপ থাকতে দেখে সাবিহা বলে, কি হয়েছে আমার ধাক্কারানি বোনটার? কেউ কিছু বলেছে? সাবিহার এমন মায়াভরা কথা শুনে ঠোঁট উল্টে কেঁদে ফেলে ফিয়া। নালিশের সুরে বলে, আপু, তোর অফিসের ট্রেনারগুলো এমন কেন? একটুতেই শুধু বকা দেয়, ভুল আছে কি নেই দেখা নেই বকা শুরু করে দেয়। আমি কি ইচ্ছে করে ধাক্কা মারি? ভুলে হয়ে যায়। বুঝলাম, তা আবার কার সাথে ধাক্কা খেয়েছে আমার ধাক্কারানি? সাবিহার কথাই এবার ফিয়া একবার ফিল্ডের দিকে তাকায়। দেখতে পায় জুনিয়র ট্রেনার কয়েকজন ছেলে মেয়েদেরকে কী সব বোঝাচ্ছে। ফিয়া একবার সেদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, কার সঙ্গে? আর তোদের জুনিয়র ট্রেনার, ওনার সঙ্গেই। এখানে আসার পর থেকে সবসময় ওনার সঙ্গেই ধাক্কাটা খেতে হচ্ছে। এই একাডেমিতে কি আর কেউ নাই? ওনার সঙ্গেই কেন খেতে হচ্ছে? ফিয়ার কথা শুনে সাবিহা ফিয়ার চোখ বরাবর তাকিয়ে দেখে জুনিয়র ফিল্ডে সবাইকে কী সব বোঝাচ্ছে। সাবিহা সেদিকে এক নজর দিয়ে মুচকি হাসি দিয়ে বলে, তুই কি জুনিয়র ট্রেনার রাফির কথা বলছিস? হ্যাঁ, উনি। আচ্ছা ওসব ছাড়, এখানে কেন এসেছিস বল। ও হ্যাঁ, যার জন্য আসা। আব্বু আজ তোকে বাসায় যেতে বলেছে। তোদের বাসায় কেন? কি বলবে মামু? আমি জানি না। আচ্ছা আপু, আর একটা প্রশ্ন আছে। আবার কি প্রশ্ন? তুই এসএ স্যারের মুখ দেখেছিস? না রে, আমার সেই সৌভাগ্য হয়নি। আচ্ছা তুই এখন যা, আমি রাতে বাসায় আসব। ফিয়া ওকে বলে চলে আসে। ফিয়া আসতে মায়া, ফিয়া ও হুর বাসার দিকে বাইক ছোটায়। ওইদিকে নওয়াজ মেনশনে হুরের আব্বু গরম তেলের মতো টকবক করছে। তাকে ঠান্ডা করার চেষ্টা করে যাচ্ছে হুরের মা, বোন ও সাইফ। সাইফ আস্তে আস্তে মিনমিন করে বলে, বড় সাহেব, একটু শান্ত হন। আসলে আমি ওটা আসলে রাখ।
তুই আমাকে কিছু বোঝাতে আসবি না। তোর মুখ থেকে আসল কথা বেরিয়ে গেছে, আর একদমই লুকানোর চেষ্টা করবি না। তোরা সবাই কি ভেবেছিলি আমি আমি বুঝবো না? ওই মেয়ের এত সাহস, মেয়েটা জানে বাইক রেসিং পছন্দ করি না। আমার বারণ জেনেও মেয়েটার রেসিং করতে চলে গেছে। এখন যদি অ্যাক্সিডেন্ট করে শরীরের কোনো অংশে আঘাত লাগে বা বড় কিছু হয়ে যায়, তবে কি হবে? সে খেয়াল আছে ওই বেয়াদব মেয়ের? আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমাদের মেয়ে নিজেকে সেফ রাখতে জানে, কিছু হবে না ওর। তুমি কি জানো? তুমি কিছুই জানো না। শুধু শুধু এই রেসিংয়ের প্রতি আকৃষ্ট হয়েছে। আরে এখন পড়াশুনো করার সময়, আর সেটা না করে বাইক রেসিংয়ের নাম দিয়ে বসে আছে। আপু তুমি জানো আপনি কত সুন্দর রেসিং করে? আমি শিওর আপু যদি একটু রেসিংয়ের প্রতি একটু ইফোর্ট দেয় তাহলে শিওর আপু এবারে রেসিং চ্যাম্পিয়ন হবে। ওই মেয়ের সঙ্গে পড়ে তোর মাথাও গেছে। কী সব আজব কথা বলিস? ওর মাথায় ওগুলো এলো কি করে? এই বাসায় তো কেউ রেসিং করে না। তবে এই মেয়ের মাথায় কোথা থেকে এলো? বলতে বলতে দরজায় এসে দাঁড়ায় হুর। হুর ঢুকতে যাবে তার আগে তার বাসার কাছের মেয়ে আশু এসে হুরকে পেছনের গেট দিয়ে ভেতরে নিয়ে যায় আর হুরকে বলে, ম্যাম, আপনি এখন সামনে যাবেন না, সাহেব খুব রেগে আছে। আমি জানি সব হয়েছে ওই ছোট লোকটার জন্য। আজ আমি আব্বুর কাছে বকা শুনেছি, আমিও ওই ছোট লোককে ছাড়বো না। আচ্ছা, জুই আপু এসেছে? আপামনি, ও জামাইবাবু একটু পর চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি, তুই গিয়ে টেবিল সাজা। ওকে ম্যাম। আশু যাওয়ার পর হুর মনে মনে বলল, আপু আসছিল ঠিক ছিল, ওই লোকটা কেন আসছে? এবারে যদি বাড়াবাড়ি করে আমিও ছেড়ে দিব না, আমাকে তো চেনে না। কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে হুর নিজের রুমে যায়। আশু রুম থেকে বেরিয়ে হুরের মায়ের কানের ফিসফিস করে বলল, ম্যাডাম, ছোট ম্যাডাম চলে আসছে, রুমের মধ্যে আছে, আপনি প্লিজ খাবার টেবিলে চলুন। ঠিক আছে, তুই টেবিল রেডি কর, আমি যাচ্ছি। তোর সাহেব খুব ক্ষেপে আছে, তাড়াতাড়ি কর। যদি দেখে হুর আসছে, ওকে দেখে যদি একটু শান্ত হয়। জি ম্যাডাম, আমি এখনই টেবিল রেডি করতেছি। হুর শাওয়ার নিয়ে রেডি হয়ে বাইরে আসছে, এমন সময় নূরের সঙ্গে দেখা। নূর হুরকে দেখে বলে, আব্বু তুই কখন এলি? আব্বু যে কখন থেকে রেগে বসে আছে, তোর যে আজকে কি হাল হবে বলে বোঝাতে পারবো না আমি। জানি আমি ওই ছোট লোকটার জন্য আজ আব্বু এতটা রেগে গেছে। আমি তো আজকে ওকে ক্ষমা করছি না। আপু ওর কোনো দোষ নেই, ও ভুলবশত বলে ফেলেছে। তুই ওর হয়ে কথা বলতে আসবি না, ভুল যখন করেছে শাস্তি তো ওকে পেতেই হবে। হুর আর নূর কথা বলছিল, এমন সময় তার মা ডাক দিয়ে বলে নিচে আসতে। দুজনের নিচে খাবার টেবিলে বসে এমন সময় তার আব্বু চোখ পড়ে ঘরের ওপর। তখন হুরকে দেখে তিনি বলেন, তুই আবার কার রেসিং করতে গেছিলি? তোকে না বলেছি কার রেসিং করবি না? তুই কেন আমার কথা শুনিস না? আব্বু তুমি তো জানো আমি কার রেসিং পছন্দ করি। কার রেসিং নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই কার রেসিং করবি না, এটাই আমার শেষ কথা। হুরের মা হুরের বাবাকে চিৎকার করতে দেখে তিনি বলেন, তুমি তোমার চিৎকার বন্ধ করবে, খেতে বসো, খাওয়া দাওয়া করে যে যার রুমে যাও। এইসব নিয়ে পরে কথা হবে। আর হলো তুমি তোমার স্টাডিতে মনোযোগ দাও, এসব রেসিং এখন বন্ধ রাখো। হুর মাথা নিচু করে তার মায়ের কথা সম্মতি জানায়। তখনকার মতো চুপচাপ খাওয়া দাওয়া করে রুমে চলে যায়। একটু পর সাইফকে ডেকে পাঠায়। সাইফ রুমের দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলে, আমাকে ডাকছিলেন ম্যাডাম? হ্যাঁ, রুমে আয়, তোর সাথে কথা আছে। হ্যাঁ ম্যাডাম, বলুন কি বলবেন। শুনলাম তুই নাকি আব্বুকে বলেছিস আমার রেসিংয়ের কথা। তোর সাহস কি করে হয় তুই আব্বুকে আমার ব্যাপারে বলিস? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। বিশ্বাস করুন ম্যাডাম, আমি ইচ্ছা করে কিছু বলিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি কিচ্ছু শুনতে চাই না। ভুল যখন করেছিস শাস্তি তো তোকে পেতেই হবে। এখন বল কি শাস্তি তোকে দেওয়া আছে? ম্যাডাম, আপনি যেই শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আই এম সরি ম্যাডাম, আমি সত্যি বুঝতে পারিনি স্যার এতটা রেগে যাবেন। বুঝতে পারিনি মানে? তুই জানিস না আব্বু আমার রেসিং পছন্দ করে না। সরি ম্যাডাম, এরপর থেকে আমি মনে রাখবো এমন কিছু করব না যার জন্য আপনাকে কথা শুনতে হয় বা সাহেব রেগে যান। ঠিক আছে, তুই এখন রুম থেকে যা, আমার তোকে সহ্য হচ্ছে না। ঠিক 5টায় তুই আমাকে ঘুম থেকে উঠাবে। সাইফ রুম থেকে বেরিয়ে যায়।
হুর, মায়া ও ফিয়াকে কল দিয়ে তিনজনে কিছুক্ষণ গল্প করে। এমন সময় হুরের বড় বোন ও দুলাভাই আসে। রাত 10টা। সাইফ নিজের রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। এমন সময় তার ছোট বোন ফোন করে। সাইফ ফোন রিসিভ করতে তার বোন বলে, ভাইয়া, আব্বু তোকে কাল বাসায় আসতে বলেছে। কেন? আমি একটা কাজে আছি, জানিস তো তোরা। তারপরও বারবার কেন? দেখ ভাইয়া, এসব আমাকে বলে লাভ নেই। আব্বু বললো কি যেন জরুরি কথা বলবে, তাই তোকে যেন বাসায় থাকতে বলি, তাই তোকে ফোন করলাম। ওকে, আমি চলে আসবো। পরের দিন সকাল 11টায় সাইফ তার সাহেবের কাছে গিয়ে কুচুমাচু করে দাঁড়িয়ে আছে। সাইফকে ওইভাবে দাঁড়াতে দেখে হুরের মা বলেন, সাহিব, কিছু বলবি? জি গিন্নিমা। বল, কি কথা বলবি যে এমন করছিলি? আসলে আজকে একটু ছুটি চাই। হঠাৎ আগে থেকে না জানিয়ে ছুটি চাইছিস? সরি গিন্নিমা, আসলে আমার আম্মুর শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে। বোন কল দিয়েছিল, বাসায় না গেলে। নায়িকার বাবা সোফায় বসে টিভি দেখছিল। তিনি সাইফ ও নায়িকার মায়ের কথা শুনে বলে ওঠে, সায়দা, ওকে এত প্রশ্ন করছো কেন? ও তো বলছে ওর মায়ের শরীর খারাপ, ওকে যেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুই যা সাইফ, আর আপনি মাথা ঠান্ডা রাখুন। সাইফ চলে যায়। হুরের বাবা তখনও টিভি দেখছিল। হুরের মা আবারও রান্নায় মন দেয়। একটু পর নূর ও হুর নিচে নেমে আসে। হুরের মা আশুকে বলে, আশু, টেবিল সাজা। নূর, হুর টেবিলে বস। নূর, তোর আব্বু কোথায় গেল রে? উনি তো এখানে ছিলেন। আব্বু অফিসের জন্য রেডি হচ্ছে। আচ্ছা, তোরাও খেয়ে কলেজ যা। হুর তার মাকে বলে, আম্মু, কাল রবিবার ছুটির দিন। আমার কয়েকজন বন্ধু বান্ধবীরা মিলে প্ল্যান করেছি দীঘা যাব। দীঘা যাবি? তোর আব্বু জানে? না, আব্বু কাল থেকে আমার উপর রেগে আছে। আমি কি করে বলতাম, তুমি প্লিজ বলো। না না, আমি এইসবে নেই। তোর ঘুরতে যাওয়ার ইচ্ছা তুই বোঝ। আমি ওনাকে কিছু বলতে পারবো না। এমনিতেই কাল থেকে তোর আব্বুর মাথা গরম আছে। ওকে ওকে, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করব। বলে হুর নাস্তা করছে। এমন সময় জুই ও তার বড় আশিক নেমে আসে। আশিককে দেখে হুরের মুড খারাপ হয়ে যায়। আশিক হুরের দিকে তাকিয়ে বলে, কেমন আছো শালি সাইবা? কাল থেকে আসার পর তোমার সঙ্গে তো দেখাই হলো না। কোথায় ছিলে? কলেজ নিয়ে খুবই ব্যস্ত যে দেখা করে কথা কথা বলার মতো টাইম নেই। ওই আরেকজন এলো আমার হাড় মাংস জ্বালিয়ে খেতে। লুচ্চা বেটা, এবার যদি তুই আমার সাথে কোনো বাড়াবাড়ি করার চেষ্টা করিস, তোর এমন জায়গায় মারবো যে কাউকে মুখ দেখাতে পারবি না। হুরকে আনা মোনা দেখে আশিক হুরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কি হলো শালি সাইবা, কি ভাবছো? আমি জানি তুমি আমার কথা ভাবছো। আরে এই না হলে ভালোবাসা। ভালোবাসা না ছাই, তোকে আমার সহ্যই হয় না। তুই সেটা জানিস না আমার আপু যে তোকে কি দেখে বিয়ে করেছিল? আমি জানি না, শুধু তুই আপুর জামাই বলে ছাড় পেয়ে গেছিস। না হলে তোর যে কি হালত করতাম সেটা তুই কল্পনা তো ভাবতে পারিস না। কি হলো শালি সাহেব, আবার কি ভাবছো? আরে আমি তো তোমার সামনে বসে আছি। আমাকে নিয়ে কল্পনার জগতে না থেকে যা বলার সামনাসামনি বলো। এই আপনি শুধরাবেন না? হ্যাঁ, আপনি ভুলে যাবেন না আপনি আমার দুলাভাই হন, তাই সেই সম্মানটুকু বজায় রাখার চেষ্টা করুন। উল্টাপাল্টা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। ওইদিকে সাইফ তার বাসায় যেতে তার মা এসে দরজা খুলে দাঁড়ায়। সাইফকে দেখে জড়িয়ে ধরে, সাইফ ও তার আম্মুকে জড়িয়ে ধরে। এমন সময় তার বোন এসে বলে, ভাইয়া, তুই এসে গেছিস? কেমন আছিস ভাইয়া? তুই জানিস তুই খুব মিস করি। তুই কোথায় থাকিস ভাইয়া? আমাদের সাথে কেন থাকিস না? কষ্ট পাস না বোন, আর কটা দিন তারপর সব ঠিক হয়ে যাবে। আমি আবারও এখানে ফিরে আসব। প্লিজ মন খারাপ করিস না। আব্বু কোথায়? আব্বুকে দেখছি না। বড় ভাইয়া ভাবি? ভাবি আর ভাইয়া তার শ্বশুর বাড়ি গেছে। আব্বু রুমে আছে, এখনই চলে আসবে। ভাইয়া আজ রাতে থাকবে তো? না রে বোন, আজকে থাকতে পারবো না। আমি আর কিছুদিন পর আবার আসব। এখন কাজের একটু চাপ আছে, আমাকে যেতে হবে। এবারে তোর জন্মদিনে পুরোটা দিন আমি তোর সঙ্গে থাকবো, কথা দিলাম। কিন্তু আজকে জিদ করিস না। সাইফের বোন কিছু বলতে যাবে, এমন সময় সিঁড়ি পেয়ে নেমে আসে সাইফের বাবা। সাইফ তার বাবার কাছে এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করে বলে, আব্বু কেমন আছো?
অফিস কেমন চলছে? সব ঠিকঠাক আছে? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর খবর কি? তোর কাজ কেমন চলছে? আমার খবর আলহামদুলিল্লাহ ভালো, কাজকাম ভালো চলছে। তবে আর কয়েকটা মাস যাবে আমি যে মিশনে আছি, মিশনটা কমপ্লিট হলেই বাসায় ফিরবো। সাইফের কথা শুনে এবার তার আব্বু বলে, সে তোর যা ভালো কাজ আছে থাকুক, তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি যার জন্য তোকে রেখেছি সেই কথাটা রাখলেই হয়। কি কথা আব্বু? কিসের জন্য আমাকে ডাকলেন? শোনো সাইফ, আমি তোমার জন্য একটা মেয়ে ঠিক করে রেখেছি। সাইফ তার বাবার কথা শুনে কথা বন্ধ হয়ে যায়। সে ভাবতেই পারেনি তার আব্বু আবার কিছু বলবে। সে তার আব্বুকে প্রশ্ন করে, এসব কি বলছো আব্বু? মেয়ে দেখে রেখেছো মানে কি? হঠাৎ করে এখন বলছো মেয়ে দেখে রেখেছো? আমি এখন বিয়ে করতে চাই না আব্বু, আমার অনেক কাজ বাকি আছে। তাছাড়া বনু আছে, আগে বনুর বিয়ে দেব। ছোটকের বিয়ের ব্যাপারে তোকে ভাবতে হবে না। আমি আমার এক বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছি। অনেকদিন হয়ে গেছে, এবার আমরা অফিসিয়ালি আমার বন্ধুর মেয়ের সাথে তোর এঙ্গেজমেন্ট করে রাখবো। আচ্ছা, তোর কি কোনো পছন্দ আছে? না আব্বু, আমার কোনো পছন্দের মানুষ নেই। আমি এখন বিয়ে করতে চাই না। এই বিয়ের চক্করে পরে আমি আমার মিশন ইনকমপ্লিট করে রাখতে পারি না। সাইফের কথা শুনে সাইফের আব্বু মন খারাপের ভান করে ইমোশনালি সাইফকে মানাতে চেষ্টা করে। তারপরেও সাইফ রাজি হচ্ছে না দেখে সাইফের মা মিসেস খান সাইফের মাথায় হাত বুলিয়ে বলে, সাহেব বাবা, জিদ করিস না। তোর আব্বু যা বলছে মেনে নে। একবার অন্তত মেয়েটাকে দেখ, কথা বল। ভালো না লাগলে তখন বলিস। তোকে জোর করব না, আমি কথা দিচ্ছি। মেয়েটাকে ভালো না লাগলে তুই যা বলবি তাই হবে। আমি তোর আব্বুকে মানাবো, তারপরেও ওই মেয়েটার সাথে তোকে বিয়ে দেব না। সাইফ তার মায়ের মুখে এমন কথা শুনে বাধ্য হয়ে বলল, ওকে আম্মু, তুমি যখন বলছো তখন আমি সম্মতি দিচ্ছি। জাস্ট একবার আমি ওই মেয়েটার সঙ্গে দেখা করে কথা বলতে চাই। তারপরে যদি আমার পছন্দ হয় তবে বিয়েটা হবে, আর না হলে তোমরা কেউ আমাকে জোর করতে পারবে না, আমি আগে থেকে বলে দিলাম। ওকে, তাই সই। সাইফের আপু, আপনি আর জোর করবেন না। আপনি আপনার বন্ধুর সঙ্গে কথা বলুন। ওনারা যদি রাজি থাকে তাহলে একদিন সাইফ ওর মেয়েটাকে দেখা করার সুযোগ করে দিন। ওরা দুজন যদি রাজি থাকে তারপরে বিয়ের কথা হবে, না হলে এখানে সব বন্ধ হয়ে যাবে। সাইফের আব্বু তার স্ত্রীর কথা শুনে কিছু একটা ভাবলো। তারপর সাইফের দিকে তাকিয়ে বলল, ওকে, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলে তোকে জানাচ্ছি। ওরা রাজি থাকলে মেয়েটার সঙ্গে তোর দেখা করার সুযোগ করে দেব, কথা দিলাম। সাইফের বাবা কথাগুলো বলে নাস্তার টেবিলে বসে নাস্তা সেরে অফিসে চলে যায়। সাইফের বোন সাইফকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুই আমার গল্পের বইটা নিয়ে এসেছিস? হ্যাঁ, নিয়ে এসেছি। গাড়ির ব্যাক সিটে আছে 5টা উপন্যাসের বই। থ্যাংক ইউ ভাইয়া, আমি জানতাম তুই নিয়ে আসবি। আচ্ছা, আমার পাগলি বোন, সারাদিন উপন্যাস করলে হবে? পড়াশোনা নেই? কলেজ যাচ্ছিস তো ঠিকঠাক, নাকি আড্ডা দিচ্ছিস? না ভাইয়া, তোমার বোন গুড গার্ল, পড়াশোনার প্রতি কখনোই সে অবহেলা করে না। কথা বলতে বলতে হঠাৎ মায়ের ফোন বেজে ওঠে। মায়া ফোনটা নিয়ে নিজের রুমে চলে যায়। সাইফ তার মা বাবার সাথে আরও কিছুক্ষণ গল্প করে নিজের রুমে যায়। মায়া ফোন রিসিভ করতে হুর বলে, কই, কোথায় তুই? কলেজে আসবি না? আসছি, আর 10 মিনিট দে। আর ওই মেন্টালটা কই? কাল থেকে ওর তো কোনো খবরই নেই। দুই বান্ধবী কথা বলে কলেজ যাওয়ার জন্য রেডি হয়। মায়া নিচে আসতে তার আব্বু বলে, হুর, আমার তোর সঙ্গে কিছু কথা আছে। 5 মিনিট পর সবাই পাশে পাশে তারপর কলেজ যাস। আমারও অফিসে যেতে হবে। কি বলবে তাড়াতাড়ি বলো। আব্বু আমার ফ্রেন্ড অপেক্ষা করছে, এত তাড়াতাড়ি যেতে হবে? বলছি, আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, আমার বন্ধুর ছেলে। ওরা কাল সম্ভবত বাসায় আসবে, তুই কালকে বাসায় থাকবি। হোয়াট? অসম্ভব, আমি বিয়ে করতে পারবো না। আমাকে না জানিয়ে তুমি বিয়ে ঠিক করেছো, মানে কি? দেখো আব্বু, আমি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, যদি বিয়ে আমার করতে হয় আমি তাকেই করব। তুমি আমাকে জোর করতে পারো না আব্বু। কি বলছিস কি? তুই কাউকে ভালোবাসিস মানে? আমি যে আমার বন্ধুকে কথা দিয়েছি, তার কি হবে? আব্বু, তুমি নিজে নিজে কথা দিলে তো হবে না। তুমি কি একবার আমার সাথে কথা বলেছো? আমি কি চাই চাই না আমার কাছে জানতে চেয়েছো? আমি এখন যথেষ্ট অ্যাডাল্ট বাবা,
তাই আমার বিয়ে ঠিক করার আগে অন্তত আমার মতামত নেওয়া উচিত ছিল তোমার। আমি সৌরভকে খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, তাই আমি সৌরভকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ তুমি যদি আমার সাথে জোর করো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। ওকে, তুই যে ছেলেকে ভালোবেসেছিস তার সঙ্গেই বিয়ে দেব। তুই কালকে ছেলেটাকে বাসায় ডাক, আমি একটাবার ছেলেটার সাথে কথা বলতে চাই। সত্যি যদি ছেলেটা তোর উপযুক্ত হয়, আমি কথা দিচ্ছি ওই ছেলের সাথেই তোর বিয়ে হবে। তুমি সত্যি বলছো আব্বু? তুমি সৌরভের সাথে আমার বিয়ে দিবে? আব্বু, সৌরভ খুব ভালো ছেলে, একটা কোম্পানিতে চাকরি করে, ওর পরিবারে বাবা মা আর একটা বোন ছাড়া আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, কালকে তুই ছেলেটাকে ডাক, আমি দরকার হলে আমার বন্ধুর সাথে কথা বলে নেব। হুর তার আব্বুর কথা শুনে খুশি হয়ে যায়। সে খুশি কলেজে যাওয়ার পথে সৌরভকে কল করে। সৌরভ হুরের ফোন দেখে ফোন রিসিভ করতে হুর বলে, সৌরভ, তুমি কোথায় আছো? বাবু, আমি তোমাদের কলেজে আছি। তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না। আমি কলেজে আসতেছি, একটু ওয়েট করো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, খুশির খবর। কি খুশির কথা বাবু? একটু অপেক্ষা করো, জানতে পারবে। আমি আসতেছি, রাস্তায় আছি। বলে ওর ফোন কেটে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। 15 মিনিটের মধ্যে কলেজে পৌঁছায়। কলেজে পৌঁছে মায়া, ফিয়া ও নিশুর সঙ্গে দেখা হয়। নিশু এসে হুরকে জড়িয়ে ধরে বলে, এই হুর, কালকে তোরা কোথায় গিয়েছিলি? আমাকে একবারও বললি না কেন? তোরা তিনজনে ঘুরে এলি, আর আমাকে কি তোদের ফ্রেন্ড মনে হয় না? আমাকে বলার প্রয়োজন মনে করিস না একবারও? নিশুর অভিমান ভরা মুখ দেখে হুর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, সরি নিশু, আসলে অজানা প্রোগ্রামটা হয়েছিল তো, তাই তোকে বলতে পারিনি। আর তুই তো বাইক রেসিং করতে পারিস না। তাতে কি হয়েছে? আমি তোদের সঙ্গে যেতাম, রেসিং করতাম না, কিন্তু তোদের রেসিং তো দেখতে পারতাম, তাই না? কিন্তু তোরা কি করলি? আমাকে না নিয়ে চলে গেলি। সরি নিশু সোনা, আর কখনো হবে না, প্লিজ রাগ করিস না। তুই না আমাদের ভালো বন্ধু। আচ্ছা ওসব ছাড়, সৌরভ কোথায় রে? তোরা দেখেছিস ওকে? সৌরভের কথা শুনে ফিয়া বলে ওঠে, সৌরভকে দেখলাম ও ক্যান্টিনে বসে আছি, কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। হ্যাঁ, আমি ওকে একটু আগে কল করেছিলাম, বললাম কলেজে থাকতে একটু কথা ছিল, ওর কাছে যাই। একটা খুশির খবর আছে, তোদের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। হুরের মুখে খুশির খবর শুনে মায়া, ফিয়া ও নিশু অবাক হয়। মায়া প্রশ্ন করে, বাবা, কি হয়েছে তোর? কেমন খুশির খবর, আমাদেরকেও বল শুনি। বললাম তো তোদের সবার সঙ্গে শেয়ার করতে চাই। এখানে নয়, ক্যান্টিনে চল, ওখানে বসে খেতে খেতে সব বলছি। সবাই মিলে ক্যান্টিনে যায়। ক্যান্টিনে যেতে সৌরভের সঙ্গে দেখা হয়। সৌরভ এগিয়ে এসে হুরকে জড়িয়ে ধরে, তারপর আশেপাশে সবাইকে দেখে হুরকে ছেড়ে বসতে বলে। হুরের জন্য একটা চেয়ার টেনে হুরকে বসায়। হুর খুশি হয়ে সৌরভের হাত ধরে বলে, সৌরভ, জানো আজ কি হয়েছে? কি হয়েছে না বললে কি করে জানবো? আব্বু তোমার সাথে কথা বলতে চায়, কালকে আমাদের বাসায় যেতে বলেছে। তুমি যাবে তো আমাদের বাসায়? হুরের কথা শুনে সৌরভ একটু অবাক হয়। কিছু একটা চিন্তা করে হুরকেও জিজ্ঞেস করে, মানে তোমার বাবা আমাদের সঙ্গে কি কথা বলবে? কিসের কথা? আমাদের বিয়ের কথা। আমি আব্বুকে বলেছি আমি তোমাকে ভালোবাসি, বিয়ে যদি করতে হয় তোমাকেই করব। সেজন্য আব্বু বলেছে কালকে যেন তোমাকে নিয়ে আমাদের বাসায় যাই। এখন বলো, তুমি যাবে তো আমাদের বাসায় আব্বুর সাথে আমার আর তোমার বিয়ের কথা বলতে? হুরের মুখে বিয়ের কথা শুনে সেখানে উপস্থিত চারজনে অবাক হয়। সব থেকে বেশি অবাক হয় মায়া ও ফিয়া। তারা ভাবতেই পারেনি হুর এত জলদি বিয়ের কথা বলবে, তাও সৌরভকে। মায়া ও ফিয়া অবাক চোখে হুরের দিকে তাকিয়ে থাকে। সৌরভ কিছু একটা চিন্তা করে হুরকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, কালকে আমি তোমাদের বাসায় যাব আমার মা বাবা বোনকে নিয়ে। সৌরভের এমন কথা শুনে হুর খুব খুশি হয়। সে খুশি হয়ে সৌরভকে বলে, তুমি সত্যি বলছো সৌরভ? কালকে তুমি আমাদের বাসায় আসবে? আসবো, কথা দিলাম, চিন্তা করো না। ওদের কথার মাঝে হঠাৎ নিশু বলে ওঠে, আমার ক্লাস আছে, তোদের ক্লাস আছে, তোরা ক্লাসে যাবি, না হলে তোরা থাক, আমি গেলাম। হঠাৎ করে কথার মাঝে নিশু ক্লাসের কথা বলায় সবাই নিশুর দিকে তাকায়। সে চেয়ার ছেড়ে উঠে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলে, কি রে, তোরা কি কিছু বলবি নাকি আমি চলে যাব?
নিশুর কথা শুনে এবার মায়া বলে ওঠে, আরে ক্লাস তো করব, সবাই একসাথেই যাব। তাড়া দিচ্ছিস কেন? একটু বস, ওর কি বলছে শুনি, তারপরে একসঙ্গে গিয়ে ক্লাস করব। না, ক্লাসে দেরি হলে স্যার বকা দেবে, তাই আমি একাই যাব। তোরা যদি যাবি তো আয়, না হলে আমি গেলাম, বাই। তোরা থাক, কথা বল। বলে নিশু এক দৌড়ে ক্যান্টিন থেকে বেরিয়ে ক্লাসের দিকে চলে যায়। নিশুর যাওয়ার পরে তিনজনে তাকায় নিশুর ব্যবহারের জন্য। তারা মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। একটু পর সৌরভও উঠে চলে যায়। এবার মায়া ও ফিয়া হুরকে চেপে ধরে জিজ্ঞেস করে, হুর, এসব কি ছিল? সৌরভ, তোর বিয়ের কথা, এসব কখনো কি হলো আর তুই আমাদের আগে বললিসনি কেন? ফিয়া কথা শুনে হুর তাদের শান্ত করার জন্য বলে, এত হাইপার হওয়ার মতো কিচ্ছু হয়নি, একটু শান্ত হয়ে বস, সব বলছি। তোদের বলবো না তো কাদের বলবো? বলে হুর তার বাসার সব কথা মায়া ও ফিয়াকে বলে। তারা তো সব শুনে হতবাক। পরের দিন হুর সৌরভকে নিয়ে তাদের বাসায় আসে। তার আব্বু সৌরভের সঙ্গে কথা বলে, বিয়ের কথাবার্তা ফাইনাল করে এবং তার বন্ধুকে সব খুলে বলে দেয়। তার বন্ধু খুশি মনে সব মেনে নেয়, কিছু বলে না। বিয়ে ঠিক হতে হুর তো সেই খুশি। হুর নিজের রুমে বসে ফোনে কারোর সাথে কথা বলছিল। এমন সময় সাইফকে দেখে বলে, ওই সাইফের বাচ্চা, এদিকে আয়। কিছু বলবেন ছোট ম্যাডাম? হ্যাঁ, বলার জন্যই তো ডাকা। হ্যাঁ ম্যাডাম, বলুন কি বলবেন। আমি একটু ওয়াশরুমে যাব, আমার পায়ের স্লিপারটা একটু পরিয়ে দে। হুরের মুখে এমন কথা শুনে সাইফ একটু অবাক হয়। সে অবাকনেস কাটাতে হুরকে প্রশ্ন করে, ম্যাম, আমি পড়িয়ে দেব? তুই নয় তো আর কি? আর কেউ কি আছে এই রুমে? তোকেই বললাম পায়ের স্লিপারটা পরিয়ে দে, আমার দেরি হচ্ছে। সাইফ আর একটা কথা না বলে খাটে নিচ থেকে হুরের স্লিপার নিয়ে হুরের পায়ে পরিয়ে দেয়। হুর স্লিপারটা ঠিক করতে করতে বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসে। এসে দেখে সাইফ তখনও সেখানেই দাঁড়িয়েছিল। হুর মনে মনে বলে, তোর খুব শখ না আমাদের বাসায় কাজ করার? মনে আছে আমাদের বাড়িতে যে প্রথম দিন যেদিন এসেছিলি, আমি তোকে বলেছিলাম আমাদের বাসায় তোকে কাজ করতে দেব না, কিন্তু তুই জোর করে আব্বু আম্মুকে রাজি করিয়েছিলি আমাদের বাসায় কাজ করার জন্য। আমি তোর ভালোর জন্যই বলেছিলাম, কিন্তু তুই শুনলি না। সেই প্রথম দিন থেকে আমি তোকে সহ্য করতে পারি না। খ্যাত একটা, তোকে দিনের পর দিন এমন অত্যাচার করব যে তুই এই বাসা ছেড়ে যেতে বাধ্য হবি। কথাটা মনে মনে ভেবে একবার সাইফের দিকে তাকিয়ে শয়তানি মার্কা একটা হাসি দেয়। তারপর সাইফকে উদ্দেশ্য করে বলে, ওই পা টিপ, আমি ঘুমাবো। আমি হ্যাঁ, তুই তো এইটাই। তো আর কেউ আছে নাকি এখানে? চুপচাপ বসে বসে পা টিপে দে, পাটা খুব যন্ত্রণা করছে। পা না টিপলে আজকে আমি ঘুমাতে পারবো না, তাই চুপচাপ পা টেপ। বলে হুর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সাইফ একটু ইতস্তত বোধ করে হুরের পাশে বিছানায় বসে। তারপর কাপা কাপা হাতে হুরের পায়ে হাত রাখে, আস্তে আস্তে পা টিপতে লাগে। হুর চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে। প্রায় 3 ঘন্টা হয়ে যায়, তারপরেও হুর বাধা দেয় না। সাইফ কিছু না বলে পা টিপতে লাগে। শেষ রাতে সাইফ ঘুমিয়ে যায়। হুরের ঘুম ভাঙলে দেখে সাইফ তার পায়ের কাছে শুয়ে আছে। দৃশ্যটা দেখে হুর লাথি মেরে সাইফকে নিচে ফেলে দেয় আর চিৎকার করে বলতে লাগে, তোর সাহস কি করে হয় আমার বেডে ঘুমানোর? ঘুমের মধ্যে হঠাৎ নিচে পড়ে গিয়ে খুব আঘাত পায় সাইফ। কোনো রকম নিজেকে সামলে নিয়ে মেঝেতে বসেই হুরের দিকে তাকিয়ে মিনমিন শুয়ে বলে, সরি ম্যাডাম, আমাকে মাফ করে দিবেন। আমি বুঝতে পারিনি কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। এমনটা আর কখনো হবে না। ঠিক আছে ঠিক আছে, এখন যা গিয়ে আমার জন্য 1 কাপ কড়া করে কফি নিয়ে আসবি। কফিটা যেন গরম থাকে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তাই ভেবে চিন্তে নিয়ে আসবি। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলে সাইফ রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। কিচেন রুমে যেতেই হুরের মা সাইফকে দেখে বলে, সাইফ, কিছু হয়েছে? কিছু চাই তোর? কিরণ, রুমে কি করছিস সকাল সকাল? ছোট ম্যাডাম 1 কাপ কফি চাইছে, তাই কফি আনতে এলাম। আচ্ছা তুই দাঁড়া, আমি তোকে কফি বানিয়ে দিচ্ছি। গিন্নিমা, আমি বানাতে পারবো, আপনি প্লিজ। তুই চুপ থাক, তুই বেশি বুঝিস। যেটা বলছি সেটা কর, চুপচাপ দাঁড়িয়ে থাক। কফি বানিয়ে দিলে গিয়ে ওটা হুরকে দিয়ে আসবি। ঠিক আছে গিন্নিমা। হুরের মা কফি বানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে সাইফ সেটা নিয়ে হুরের রুমে যায়। গিয়ে কফিটা টি টেবিলে রেখে রুমে দেখে
হুরকে দেখতে না পেয়ে ডাকতে লাগে। কিছুক্ষণ পর পর হুর ওয়াশরুম থেকে বাইরে এসে সাইফকে দেখে বলে, তুই এখানে? ম্যাডাম আপনার কফি। আর গিন্নিমা বলেছে কফিটা খেয়ে আপনাকে জলদি নিচে আসতে। কেন? আম্মু কেন ডেকেছে? জানি না ম্যাডাম, শুধু বললো কফি খাওয়া হয়ে গেলে আপনি যেন একবার নিচে যান। ঠিক আছে, তুই যা এখন এখান থেকে, আমার কিছু কাজ আছে, কাজ সেরে আসছি। সাইফ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। একটু পর হুর নিচে নেমে আসে। তার মা জানায় কিছু শপিং করতে হবে। বিয়ের জন্য নূরকে নিয়ে যেন শপিং থেকে ঘুরে আসি। হুর বলে, শুধু নূর যাবে কেন? আপিকে বল, আমি, আপি, নূর তিনজনে গিয়ে শপিংটা সেরে আসবো। আর সাহেবকে বলো গাড়ি রেডি করতে। হুরের মা গাড়ি রেডি করতে বলে সাইফকে। সাইফ গাড়ি রেডি করে বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর জুই হুর নিচে নেমে আসে। এমন সময় হুরের দুলাভাই এসে হুরকে বলে, আমিও তোমাদের সঙ্গে যেতে চাই। দুলাভাইয়ের কথা শুনে জুই বলে, তুমি যাবে কেন? মেয়েদের শপিং দেরি হবে, তোমার বোন আসবে, তোমাকে যেতে হবে না। জুইয়ের কথা শুনে এবার তার বর বলে, সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই, আমি এখন ফ্রি আছি। তোমরা যতক্ষণ খুশি শপিং করো, আমিও তোমাদের সঙ্গে থাকবো। হুর সব শোনে আর কিছু বলে না। গাড়িতে উঠে বসে। হুরের দুলাভাই সামনে, হুর, জুই ও নূর গাড়ির ব্যাক সিটে গিয়ে বসে। লুকিং গ্লাস দিয়ে মাঝে মাঝে সাইফ হুরকে দেখছে। হুরের চোখ সাইফের দিকে পড়লে হুর চোখ খিচে সরিয়ে নেয় আর মনে মনে বলে, গাড়ি চালা মন দিয়ে, আমার দিকে তাকাস কেন? চোখ তুলে গুটি খেলবো। আর একবার যদি আমার দিকে তাকাস। হুরের লাল চোখ দেখে সাইফ একটু ভয় পেয়ে যায়, তাই সে চোখটা নামিয়ে নেয়। ওইদিকে আশিক বারবার হুরকে দেখে যাচ্ছে, যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। হুরের মনে হচ্ছে চোখ দিয়ে ভস্ম করে দেই। 2 ঘন্টা পর তা শপিং মলে পৌঁছায়। শপিং শেষ করে শপিংয়ের যত ব্যাগ সব হুর সাইফকে দেয় গাড়িতে ওঠানোর জন্য। ওইদিকে আশিক হুরের হাত ধরে বলে, এহুর, তুমি কি বোঝো না আমার মন কি চায়? তুমি কেন এমন করছো? একবার আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ। আমি কথা দিচ্ছি তোমাকে অনেক ভালোবাসবো। হুর আশিকের কথায় রেগে গিয়ে বলে, তোর লজ্জা করে না? তুই আমার দুলাভাই হয়ে এমন কথা বলছিস? দেখ, তোর কারণে যদি আমার আপু কষ্ট পায়, তোর কি হাল করব তুই নিজেও জানিস না। তুমি বিশ্বাস করো হুর, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে চাই। ফালতু কথা বলবেন না দুলাভাই। আমার মাথা যদি গরম হয়ে যায় তখন আমি কিন্তু কি করব আমি নিজেও জানি না। শুধুমাত্র আপনি আমার আপুর হাজবেন্ড বলে আমি কিচ্ছু বলছি না। এমন কিছু করতে বাধ্য করবেন না যাতে আপনাকে শাস্তি পেতে হয়। হুর, আমি তোমার আপুকে ডিভোর্স দিয়ে দেব প্লিজ, তবুও আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি কোনোদিনও তোমার আপুকে ভালোবাসিনি। ও তো আমার আব্বু আম্মুকে জোর করে তোমার আপুর সাথে আমার বিয়ে দিয়েছে। এই বিয়ে আমি মানি না। তুই যদি আর একটা কথা তুলিস, আই সোয়ার আমি আপুকে সব বলতে বাধ্য হব। ওদের দুজনের কথার মাঝখানে হঠাৎ সাইফ এসে বলে, ম্যাডাম সব ব্যাগ ডিগিতে ভরে দিয়েছি, এবার গাড়িতে উঠুন, আমাদের যেতে হবে। সাইফের গলার আওয়াজ পেয়ে আশিক হুরের থেকে দূরে সরে দাঁড়ায়। হুর বলে, হ্যাঁ চলো, আমি একটু কলেজে যেতে চাই, আমাকে নামিয়ে দে, তোমরা বাসায় ফিরে যেও। হুরের কথা শুনে আশিক প্রশ্ন করে, এখন কলেজ যাবি মানে? এখন তো অনেক লেট হয়ে গেছে, এখন কলেজে গিয়ে কি করবে? সেটা আপনাকে ভাবতে হবে না দুলাভাই, আপনি আপনার কাজ করুন, আমারটা আমি দেখে নেব। সাইব, তুমি আমাকে কলেজে নামিয়ে দিবে? ওকে ম্যাম। বিয়ের একদিন আগে মায়া, ফিয়া ও হুরের একটা ট্রেনিং ছিল। নূর বাধা দেয় যাওয়ার জন্য। হুর শোনে না। তারা লুকিয়ে ট্রেনিংয়ে চলে যায়। সে ট্রেনিংয়ে মায়ার ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে আঘাত পায়। মায়া হসপিটালে ভর্তি হয়ে যায়। আজ হুরের বিয়ে, আত্মীয় স্বজনে ঘর ভর্তি হয়েছে। নূর তার কাছে বসে আছে। এমন সময় সাইফ এসে জানায়, ছোট ম্যাডাম আপনাকে গিন্নিমা ডাকছেন, আপনি একটু নিচে যান। সাইফের কথা শুনে নূর নিচে তার মায়ের কাছে চলে যায়। সাইফ একবার চোখ তুলে হুরকে দেখে, কেন জানি হুরের থেকে চোখ সরাতে পারছে না। হুরও একবার সাইফকে দেখে মনে মনে বলে, উফ, আজ থেকে শান্তি।
আর তোর ঘন ঘন মুখ দেখতে হবে না। আর যদি মায়া, নিশু, ফিয়া সবাই আসতো কতই না ভালো লাগতো। আজ আমার বিয়ে, অথচ আমার বেস্ট ফ্রেন্ড আমার পাশে নেই। দূর, ভাল লাগে না। এই নিশু ও ফিয়া তো আসতে পারতো অন্তত। মায়া না হয় অ্যাক্সিডেন্টে হসপিটালে ভর্তি আছে। সময় প্রবাহমান, সময় তার গতিতে ঠিকই চলে যায়। সেইভাবে বিয়ের সময়ও পার হয়ে গেল, তারপরেও সৌরভ আসলো না। সবাই টেনশন করতে লাগলো। সৌরভ আসছে না দেখে হুর আশুকে বলল, আশু কি হয়েছে রে? নিচে গন্ডগোল হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছি। প্রতিবেশীরা কিছু বলেছে মনে হলো। ছোট ম্যাডাম, আপনার হবু বর সৌরভ এখনো আসেনি, সেটা নিয়ে সবাই টেনশন করছে। প্রতিবেশীরা আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, নিন্দা করছে। সেই নিয়ে সাহেব ও গিন্নির মধ্যেও তর্ক চলছে। জানি না কি হবে। কি বলছিস? সৌরভ এখনো আসছে না? ওর তো এতক্ষণে চলে আসার কথা ছিল, এখনো আসছে না কেন? আচ্ছা দাঁড়া, আমি কল করে দেখি। হুর বারবার সৌরভকে কল দিয়ে যাচ্ছে, কিন্তু সৌরভের ফোন বন্ধ। হুর কি করবে মাথায় কিছুই আসছে না। হুর নিচে আসতে হুরের বাবা হুরকে বলল, হুর, তোর কথা মতো আমি তোর ভালোবাসার মানুষের সঙ্গে তোর বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সারাদিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত সৌরভ এলো না। এখন পাড়া প্রতিবেশী তোকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, যেটা আমাদের পক্ষে শোনা সম্ভব নয়। তাই আমরা ডিসিশন নিয়েছি, ডিসিশনটা তোকে মানতে হবে। তোর কথা মতো তোর ভালোবাসার মানুষের সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম, কিন্তু সে তোকে ধোঁকা দিয়ে চলে গেছে। তাই এখন আমরা যেটা ডিসিশন নেব সেটা তোকে মানতেই হবে। তোর কোনো কথা আর শুনছি না। কি বলতে চাইছো তুমি আব্বু? কাকে বিয়ে করতে হবে আমায়? তোমার ওই বন্ধুর ছেলেকে? না, সেই সৌভাগ্য তোর হয়নি। আমার বন্ধুর ছেলেকে তুই তোর ভুলে হারিয়েছিস। এখন এই বাড়ির সম্মান বাঁচাতে, সবার মুখের কটু কথা শোনা থেকে বাঁচতে তোর সাইবকে বিয়ে করতে হবে। হুর তার আব্বুর কথা শুনে শক হয়ে যায়। সে ভাবতেই পারেনি তার আব্বু এমন একটা কথা বলতে পারে। সে রেগে তার আব্বুকে বলে, আব্বু, তোমার কি মাথা গেছে? তুমি ওই খ্যাত চাকর ছেলেকে বিয়ে করতে বলছো? ওর কি যোগ্যতা আছে আমার মতো মেয়েকে বিয়ে করবে? ও চাকর, ও চাকরের মতো থাকতে বলো। মনিবের মাথায় উঠবে? আমি তোর মতামত জানতে চাইনি, আমি আমার মতামত দিয়েছি। চুপচাপ ওখানে গিয়ে বস আর কবুল বল। আব্বু, আমি হুরের আব্বু হুরের আর একটা কথা শোনে না। সে সাইফকে বলে বিয়ের জায়গায় বসতে। সাইফ বাধা দিতে চাইলে ওর হুরের বাবা শোনে না। জোর করে কাজী দিয়ে দুজনের বিয়ে পড়িয়ে দেয়। হুর বাসর ঘরে বসে আছে, নূরও জুই তাকে শান্ত থাকতে বলছে, কিন্তু হুর কারোর কথাই শুনছে না। এদিকে আশিক তো রাগে ফুলে ফেপে একাকার। একটু পর রুমে সাইফ আসে। সাইফকে দেখে জুই ও নূর চলে যায়। জুই রুমে গিয়ে বসে আছে। এমন সময় আশিক এসে জুইকে পেছন থেকে জড়িয়ে ধরে। আশিককে দেখে জুই নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, মিস্টার আসিক মাহমুদ, আমার থেকে দূরে থাকবেন। আশিক জুইয়ের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এটা কি হলো? উইম প্রথম আমার সাথে এমন ব্যবহার করলো, কিন্তু কেন? ও কি কিছু সন্দেহ করেছে? কি হলো বাবু, এমন করছো কেন? তুমি আমার থেকে দূরে থাকবে। এরকমভাবে আমার সাথে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? তোমার মতো লম্পটের সঙ্গে আমার কথা বলতে গা ঘিন ঘিন করছে। আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। আমি ডিভোর্স চাই। যত দ্রুত সম্ভব তুমি আমাকে ডিভোর্স দেবে। আর একটা কোনো কথা শুনতে চাই না। আরে বাবু, কি হয়েছে? তুমি এমন করে কেন কথা বলছো? তোর মতো লম্পটের মুখে আমি আমার নাম শোনাটাও পছন্দ করছি না। তুই কি ভেবেছিস আমার বোনকে দিন রাত জ্বালাবি আর আমি কিছুই জানবো না? তোর সত্যি আমাকে আমার বোন দেখিয়ে দিয়েছে আজ বিয়ের আগে। বিয়ে বাড়ি বলে কিছু বলিনি। কাল ডিভোর্স ফাইল করে দেব। চুপচাপ ডিভোর্স দিয়ে চলে যাবি। যদি বাড়াবাড়ি করিস তবে জেলে দিতে বাধ্য হব। কথাটা শুনে আশিক খুব ক্ষেপে যায়। সে জুইকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, তোরা দুই বোন আমার সাথে যেটা করলি, তার পরিণামের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকিস। সুদে আসলে ফেরত দেব, না হলে আমার নামও আশিক মাহমুদ নয়। আমিও দেখি তুই কি করতে পারিস আমাদের দুই বোনের। তুই আমাকেও চিনিস না। ওইদিকে রুমে সাইফ ঢুকতেই হুর খাট থেকে নেমে একটা চর মারে সাইফের গালে।
সাইফ গালে হাত দিয়ে দাঁড়িয়ে যায় আর মিনমিন করে বলে, এ কিহুর, তুমি আমাকে মারলে? তুমি আমার বিবাহিত স্ত্রী, আর তুমি কিনা আমার গায়ে হাত তুললে? তুলেছি, বেশ করেছি। তোর সাহস কি করে হয় তুই আমার নাম ধরে ডাকিস? তুই ভুলে যাস না তুই এবাড়ির একটা কাজের ছেলে, একটা খ্যাত। আমি তোকে কোনোদিন স্বামী বলে মেনে নিব না। তুই সব সময় আমার কাছে একজন কাজের ছেলে হয়ে থাকবি, তাই কোনোদিন আমার নাম ধরে ডাকবি না। আজকে আমাদের মধ্যে যা হলো এই রুমের কথা যেন এই রুমের মধ্যেই থাকে। এর অন্যথা হলে তার ফল খুব খারাপ হবে। ওকে ম্যাম, তাই হবে। এখন যা, গিয়ে মেঝেতে ঘুমিয়ে পড়। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। সাইফ আর কিছু না বলে মেঝেতে ঘুমিয়ে যায়। হুর বিয়ের পোশাক ছেড়ে একটা নাইট স্যুট পরে ঘুমিয়ে যায়। সকাল সকাল ঘুম ভাঙে হুরের। উঠে দেখে সাইফ তখনও ঘুমিয়ে আছে। হুর তার সামনে দাঁড়িয়ে ডাকে, ওই লাট সাহেবের ছেলে, এখনো ঘুমিয়ে ঘুমিয়ে কি করছিস? হ্যাঁ, ওঠ, আমার জন্য কফি নিয়ে আয়। হুরের গলার আওয়াজ পেয়ে ধরফর করে উঠে বসে। হুরের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে, সরি ম্যাম, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলেই সাইফ বাইরে আসে। কিচেনের দিকে জানে এমন সময় জুই ডাইনিং রুমে এসে সবাইকে ডাকে। জুইয়ের চিৎকারে সবাই বাইরে বেরিয়ে আসে। হুরের আব্বু আম্মু, নূর, হুর সবাই এসে দেখে জুই ও আশিক দাঁড়িয়ে আছে। হুরের আব্বু জুইয়ের কাছে গিয়ে বলে, কি হয়েছে জুই? সকাল সকাল জামাইকে নিয়ে এখানে দাঁড়িয়ে সবাইকে চিৎকার করে রাখছিস কেন? আবু আম্মু, আমি এই শয়তানের থেকে ডিভোর্স চাই। আমি কোনো লম্পটের সঙ্গে সংসার করতে পারবো না। এসব কি বলছিস মা? আবু, আমি ঠিক বলছি। বলে জুই সব কথা খুলে বলে। জুইয়ের মুখে সব শুনে হুর আর চুপ না থেকে তার আব্বু ও বাকিদের সব কথা বলে। সব শুনে তো হুরের আব্বু ও ভাইয়া রেগে যায়। হুরের ভাই পুলিশ ডাকতে গেলে জুই বাধা দেয়। ডিভোর্স দিয়ে দিক, আর কিছু চাই না। এরপর যদি ও বাড়াবাড়ি করে তখন ওকে জেলে দেব। এখনকার মতো ডিভোর্স দিয়ে বাসা থেকে তাড়িয়ে দাও। আমি ওকে আর সহ্য করতে পারছি না। এক সপ্তাহ পর আজ মায়াকে রিলিজ দিয়েছে। ফিয়া ও হুর যায় মায়াকে নিতে। মায়া হুরকে বলে, হুর, তোর বিয়ের কি খবর? কিছুই তো বললি না। এক সপ্তাহ হয়ে গেল, আজকেই আমাদের সাথে দেখা করতে এলি। ব্যাপার কি আমাকে বলবি? ফিয়াও আসেনি দেখা করতে। সরি আর রাগ করিস না, আসলে পরিস্থিতিটা এমন ছিল যে আসার সুযোগ হয়নি, আর বাড়িতে অনেক সমস্যা হয়ে গেছে। তবে সব বলবো, এখন বাসায় ফিরে চল। বাসায় ফিরতে ফিরতে হুর মায়াকে তার বিয়ের ব্যাপারে সব কিছু বলে। সব শুনে তো দুজনেই অবাক। তারপর মায়াকে তার বাবার সামনে নামিয়ে দিয়ে ফিয়া ও হুর যে যার বাসায় ফিরে আসে। বাসায় আসতেই সাইফের সঙ্গে দেখা হয়। হুর সাইফকে বলে, সাইফ, আমার জন্য কফি নিয়ে আসো, মাথাটা খুব ধরেছে, জলদি আসবে। বলেই হুর নিজের রুমে চলে যায়। একটু পর সাইফ কফি নিয়ে রুমে যায়, গিয়ে হুরের হাতে দিয়ে বলে, ম্যাডাম, আপনার কফি আর কিছু লাগবে বলেন? দাঁড়া, মাথাটা খুব ধরেছে, মাথাটা একটু মালিশ করে দে। ওকে ম্যাডাম, আপনি বসুন, আমি মাথায় মেসেজ করে দিচ্ছি। হুর চোখ বন্ধ করে বিছানায় বসে সাইফ এসে তার দুটো হাত হুরের মাথায় রাখে। আস্তে আস্তে মেসেজ করে হুরেরও ভালো লাগে। হুর চুপচাপ বসে সাইফের মেসেজ করা উপভোগ করছে। এমন সময় নূর এসে হুরকে বলে, আপু, আব্বু তোকে ডাকছে, নিচে চল। বলে নূর নিচে চলে যায়। সাইফও একটু পর চলে যায়। এমন সময় একাডেমি থেকে কল আসে হুরের। হুর কল রিসিভ করতে কোচ জানায়, মিস হুর কথা বলছেন? ইয়েস, আপনি কে? আমি আরসি একাডেমি থেকে বলছি। কাল একটা রেসিং আছে, যদি রেসিংয়ে পার্টিসিপেট করতে চান তবে অবশ্যই একবার এসে ফর্ম পূরণ করে যাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। হুর ফোন রেখে মায়াকেও ফিয়াকে কল করে সব বলে। সব শুনে তিনজনে গিয়ে ফর্ম ফিল আপ করে আসে। পরের দিন হুর সাইফের কাছে গিয়ে বলে, আর হেলমেটটা দে, আমাকে বেরোতে হবে। আর হ্যাঁ, আজও যদি আব্বু আমার রেসিংয়ের ব্যাপারটা জানে তাহলে কিন্তু তোর খবর আছে, এর জন্য সাবধানে থাকিস। আর আব্বু যদি আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে বলে দিবি আমি কলেজে আছি। তিনজনে 5টায় একাডেমি পৌঁছায়। একাডেমিতে লেডি ট্রেনার সাবিহার সাথে দেখা হয়। তারা সাবিহার সঙ্গে কিছুক্ষণ কথা বলে একাডেমির ভেতরে যায়। সেখানে দেখা হয় জুনিয়র ট্রেনার রাফির সঙ্গে। রাফি ওদেরকে দেখে জিজ্ঞেস করে, তোমাদের কিছু চাই?
স্যার আমাদের ফোন করেছিলেন কালকে ড্রেসিংয়ের জন্য কিছু ফর্ম ফিল আপ করার জন্য, সেই জন্যই আসা। যদি ফোনটা দিতেন তাহলে আমরা পরে ফর্মটা ফিল আপ করে দিতাম। ও আচ্ছা, তোমাদেরকে স্যার ফোন করেছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা রিসেপশনে গিয়ে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দাও। ওকে স্যার, আমরাও এই জন্যই এসেছি। রাফি যাওয়ার আগে একবার ফিয়ার দিকে তাকায়। ফিয়ার চোখে চোখ পড়তে ফিয়া চোখ সরিয়ে নেয়। এতে রাফির খারাপ লাগে। রাফি মনে মনে বলে, বাবা, এখন আমার দিকে তাকানো যায় না। আমি দেখছি বলে কি গায়ে ফোসকা পড়ছে? আমাকে ইগনোর করো না মেয়ে, আমাকে ইগনোর করলে তার ফল ভালো হবে না। কথাটা ভেবে রাফি সেখান থেকে চলে যায়। মায়া, ফিয়া ও হুর সাবিহার রুমে যায়। সাবিহা ওদের তিনজনকে দেখে ভেতরে আসতে বলে। তিনজনে গিয়ে চেয়ার নিয়ে বসে। তখন সাবিহা বলে, হ্যাঁ বলো, তোমরা কেন এসেছো? ও আচ্ছা, তোমাদের স্যার ডেকেছিলেন তাই না? ইয়েস ম্যাম, আমাদের স্যার ডেকেছিলেন ফর্ম ফিল আপের জন্য, তাই আসা। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি ফর্ম 3টা নিয়ে আসি। সাবিহা মেন অফিসে গিয়ে 3টা ফর্ম নিয়ে আসে। ফর্ম নিয়ে তিনজনকে দিয়ে ফর্ম ফিল আপ করতে বলে। তিনজনে ফর্ম ফিল আপ করে সাবিহার হাতে দেয়। কেবিন থেকে যেতে নিলে ফিয়া বলে ওঠে, আপু, ভাইয়া তোকে ডেকেছে, কাল শপিং যাব। ফিয়ার মুখে এমন কথা শুনে মায়া ও হুর অবাক হয়। সাবিহা ফিয়াকে বলে, তুই তোর ভাইকে বলে দিস আমার হাতে সময় নেই, তার যদি সময় থাকে তাহলে তাকে আসতে বলিস। সেদিন আমি গিয়ে ঘুরে এসেছিলাম, বাবুর সময় ছিল না আমার সঙ্গে একবার কথা বলার। আমি এখন কেন যাব? তার যদি এখন তার কথা বলার থাকে তাহলে তাকে আসতে বলিস, আমি যেতে পারবো না। তোমাদের দুজনের মান অভিমানের মধ্যে আমাকে কেন টেনে নিয়ে আসো বলো তো আপু? এদিকে তুমি আমার ওপর রাগ দেখাও, ওদিকে ভাইয়া আমার ওপর রাগ দেখায়। আমি এত কিছু চাপ নিতে পারবো না। তোমাদের সমস্যা তোমরা মিটাও, আমি তোমাকে বলে দিয়েছি, এবং তুমি যাবে কি যাবে না সেটা তোমার ডিসিশন, আমার না। বলে ফিয়া সেখান থেকে বেরিয়ে যায়। পিছে পিছে হুর ও মায়া বেরিয়ে যায়। ফিল্ডে গিয়ে মায়া ও হুর প্রশ্নবোধক চোখে ফিয়ার দিকে তাকিয়ে থাকে। ফিয়া প্রশ্ন করে, তোদের আমার কি হলো? তোরা আবার এভাবে তাকিয়ে আছিস কেন? ফিয়ার প্রশ্ন শুনে মায়া ও হুর প্রশ্ন করে, এটা কি ছিল? কোনটা কি ছিল? তুই সাবিহা ম্যামের সঙ্গে এভাবে কথা বলছিলি কেন? আর ম্যামকে তুই আপু বললি কেন? হ্যাঁ বল বল, কেন ওইভাবে কথা বলি? বলছি, চুপ থাক। বলে সব কথা খুলে বলে। সাবিহা তার ফুফাতো বোন, কদিন পর তার একমাত্র ভাইয়ের বউ হবে, সেটাও বলে। সব শুনে তো দুজনেই অবাক। হুর বলে, বেবি, আরেকটা ছোট্ট প্রশ্ন আছে, করি? কে আর কি জানতে চাস? তোর আপু এসে স্যারকে দেখেছেন? না আপু, ও দেখেনি এসে স্যারকে। আচ্ছা, এখন বাসায় চল। আচ্ছা শোন, তোরা আজ আমার বাসায় চল। আজ নূরের জন্মদিন। বাসায় ছোট্ট একটা আয়োজন করেছে আম্মু, তোদেরকেও ডেকেছে আম্মু। আজ না, চাই। না, হবে না, হসপিটালে ছিলি, আমার বিয়েতে থাকতে পারিসনি, এখন না শুনবো না। আচ্ছা চল, এই সুযোগে তোর বরের সাথে দেখা হয়ে যাবে। মায়ের মুখে সাইফের সঙ্গে দেখা করার কথা শুনে কি বলবে বুঝতে পারে না। তারপর মনে মনেই বলে, যা হওয়ার হবে, আজ না হয় কাল তো জানতেই পারবে, তাহলে লুকিয়ে কি করব? কথাটা ভেবে হুর মায়া ও ফিয়াকে নিয়ে নিজের বাসায় যায়। মায়া ও ফিয়াকে দেখে নূর ও জুই এসে গল্প জুড়ে দেয়। এমন সময় সাইফ আসতে জুই বলে, আরে ভাইয়া, এদিকে আসুন। জুইয়ের কথা শুনে মায়া ও ফিয়া দুজনে পেছন ফিরে তাকায়। পেছন ফিরে এমন কিছু দেখবে ভাবতে পারেনি। সাইফও ভাবতে পারেনি মায়া এই বাসায় আসবে। মায়া যে হুরের বান্ধবী সেটা সাইফ জানতো, কিন্তু ভাবেনি যে মায়া এই বাসায় আসবে। সাইফ কি বলবে বুঝতে পারে না। দুজনকে চুপ হয়ে থাকতে দেখে নূর বলে, কি হলো মায়া আপু, ভাইয়াকে দেখে এভাবে চুপ হয়ে গেলে কেন? মায়া নিজেকে ঠিক করে নিয়ে বলে, উনি কে? উনি হুর আপুর হাজব্যান্ড। হোয়াট? উনি হুরের হাজবেন্ড? মানে হুরের হাজবেন্ড তো সৌরভ। না, সৌরভের সঙ্গে আপুর বিয়ে হয়নি, আপুর বিয়ে হয়েছে এই ভাইয়ের সঙ্গে। ভাই আমাদের বাসায় কাজ করে।
কথাটা শুনে মায়া যেন আরও একটা ঝটকা খেলো। সে ভাবতেই পারেনি তার ভাইয়া তারই বন্ধুর বাড়িতে একটা কাজের ছেলে হয়ে আছে, যে কিনা একজন সিক্রেট অফিসার। মায়া বুঝতে পারলো না তার ভাইয়া কেন এখানে ছদ্মবেশে আছে। মায়া কাউকে কিছু বুঝতে না দিয়ে মনে মনে ভাবলো, ভাইয়া এখানে ছদ্মবেশে আছে, মানে কিছু তো একটা প্রবলেম আছে, নাহলে ভাইয়া এখানে ছদ্মবেশে থাকতো না। আমাকে ভাইয়া থেকে সবকিছু জানতে হবে। কেন ভাইয়া হুড়কে বিয়ে করলো, কেন এই বাড়িতে পড়ে আছে, সবটাই জানতে হবে। মায়ের ভাবনার মাঝে হঠাৎ নূর বলে ওঠে, ভাইয়া দাঁড়িয়েছেন কেন, বসুন, আপনাকে আপুর বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেই। সাইফ হেজিটেট করতে লাগলো, কি করবে বুঝতে পারছে না। সাইফের ভাবনার মাঝে হঠাৎ হুর আসে সেখানে। হুর এসে মায়া ও ফিয়ার দিকে তাকিয়ে বলে, খিরে তোরা চুপচাপ বসে আছিস কেন? নাস্তা কর। সাইফ যাও, ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো। এমন কথা শুনে মায়া তো অবাক। তার ভাই কিনা হুরের বাসায় কাজ করে, আর হুর নিজের হাজবেন্ডের সঙ্গে এই রকম ব্যবহার করছে ভাবতেই মায়ার চোয়াল রাগে শক্ত হয়ে যায়। মায়া নিজেকে সংযত করে নূরকে বলে, নূর, আমার তোমার সাথে কিছু কথা আছে, প্লিজ একটু ওদিকে যাবে? নূর মায়ের কথা শুনে একটু অবাক হয়, তারপরেও মায়ের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে আপু, চলো শুনি কি বলবে। মায়া সবাইকে রেখে নূরকে নিয়ে এক সাইডে গিয়ে নূরকে প্রশ্ন করে, নূর, আমাকে একটা সত্যি কথা বলবে? কি কথা আপু? তোমাদের এই কাজের ছেলে তোমাদের বাসায় আজ কতদিন আছে, একটু যদি বলতে প্লিজ। কিছু মনে করো না, জাস্ট জানতে চাইছি। না আপু, কোনো ব্যাপার না, আসলে ভাইয়া আমাদের বাসায় প্রায় 2 বছর আছে। ভাইয়া খুব ভালো মানুষ, আমি তো খুব খুশি ভাইয়াকে আমার দুলাভাই হিসেবে পেয়ে। আর হুর কি মেনে নিয়েছে ওনাকে? দেখো, সত্যি করে বলবে, লুকাবে না। মায়ার কথা শুনে নূর বুঝতে পারছে না কি বলবে, তারপরেও কোনো রকম বলে, আসলে আপু ভাইয়াকে সহ্যই করতে পারে না, আপু সব সময় অপমান করে। বলে নূর প্রথম থেকে আজ পর্যন্ত ঘটা যত ঘটনা সব এক এক করে খুলে বলে। সব শুনে মায়ার খুব রাগ হয় হুরের ওপর। সে ভাবতেই পারছে না তার প্রাণপ্রিয় বান্ধবী গরিবদের ঘৃণা করে। কথাটা ভাবতেই মায়ার রাগে গোটা শরীর ঘৃণায় রিরি করে ওঠে, চোয়াল শক্ত হয়। নূরকে কিছু বুঝতে না দিয়ে ছোট্ট করে বলে, আচ্ছা তুমি যাও, আমি একটু পরে আসছি। নূর চলে গেলে মায়া সেখানে দাঁড়িয়ে মনে মনে ভাবে, গরিবের প্রতি তোর খুব ঘৃণা, তাই না হুর? আর বড়লোকদের খুব সম্মান করিস। এবার তোকে আমি বোঝাবো গরিবের ভালোবাসা আর বড়লোকের ভালোবাসা। আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর তোর এই বেস্ট ফ্রেন্ড যে কি করতে পারে সেটা তুই হাড়ে হাড়ে টের পাবি। আমার ভাইকে তুই অপমান করছিস না, তার বদলা যদি আমি না নিয়েছি তো আমার নামও মায়া না। আই হেট ইউ হুর, আই জাস্ট হেট ইউ। ওইদিকে হুর সাইফকে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, ওদের জন্য শরবত নিয়ে আসো। হুরের কথা শুনে সাইফ শরবত আনতে চলে যায়। একটু পর শরবত নিয়ে এসে সবাইকে দেয়। মায়া যখন নিজের মনে কথাগুলো ভাবছিল আর বলছিল, হঠাৎ সেখানে হুরের ভাই অসীম এসে বলে, মায়া, তুমি এইখানে একা দাঁড়িয়ে আছো কেন? সবাই তো ওইদিকে গল্প করছে, তুমিও ওইখানে যাও। জি যাচ্ছি ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ বলো না, কি জানতে চাও? আসলে বলছিলাম কি, আপনাদের বাসায় যে ছেলেটা আছে, মানে হুরের হাজবেন্ড, মানুষ হিসেবে আপনি ওনাকে কেমন ট্রিট করেন? উনি কি ভালো না খারাপ? আই মিন, আপনার কোনো সমস্যা হয়নি যে উনি চাকর হওয়ার পরেও ওনাকে আপনার বাবা জোর করে আপনার বোনের সাথে বিয়ে দিল, তাতে আপনার রাগ হয়নি? না হয়নি, কারণ আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। সত্যি ছেলেটা খুব ভালো, তবে আমিও ভাবিনি আব্বু ওই ছেলেটার সাথে বোনের বিয়ে দেবে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই, তাই এই বিয়েটা নিয়ে আমার কোনো খারাপ লাগেনি। তবে খারাপ তখনই লাগে যখন দেখি বোন তার হাজবেন্ডকে ছোট্ট বড় কথা বলে। ভাই একটা কথা বলবো, রাখবেন? কি কথা? বিয়ে করবেন আমায়? হোয়াট? বিয়ে মানে? আরে ভুল বুঝবেন না ভাইয়া, আমি বিয়ে নাটক করতে চাই। মানে কি বলছো? আমি বলতে চাই আপনি আর আমি বিয়ে নাটক করব, তবে সেটা শুধুই আপনি আর আমি জানবো। আমি হুরকে বোঝাতে চাই যে মানুষকে ছোট করলে বা নিজের স্বামীকে অপমান করলে কতটা খারাপ লাগতে পারে। কারোর বোনের কাছে ভাইকে অপমান করলে সেটা কতটা খারাপ লাগে, সেটা আমি ওকে বোঝাতে চাই। আপনি সাহায্য করবেন আমাকে প্লিজ?
মায়ার মুখে এমন কথা শুনে অসীম কিছুক্ষণ ভাবলো, তারপর মায়াকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, তবে মেয়েটা সত্যিকারের বিয়ে নয়, জাস্ট নাটক করব, শুধু বোনকে সৎ পথে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আমি এটাই চাই। আমি ওকে বোঝাতে চাই ও যেগুলো করেছে সব কিছু ঠিক নয়। 2 দিন পর অসীম মায়াকে বিয়ে করে হুরের বাসায় আসে। হুর মায়াকে বউ সাজে দেখে তো অবাক। এমন সময় হুরের বাবা মাও বাইরে আসে। হুর মায়াকে দেখে প্রশ্ন করে, মায়া, তুই আমার ভাইয়ের সঙ্গে এখানে কি করছিস? আর এইভাবে বসে যে যে দাঁড়িয়ে আছিস, ব্যাপার কি বল? ব্যাপার আর কি, আমি তোর ভাইকে বিয়ে করছি। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, তাই আমরা লুকিয়ে বিয়ে করছি। তাই তোদের বাসায় চলে এলাম, এখন থেকে তোদের বাসায় থাকবো। মায়াকে বউ সেজে হুরের বাসায় দেখে সাহেব পুরো অবাক। সে যে কি বলবে খুঁজে পায় না, চুপচাপ দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। মায়া একবার চোখ তুলে তার ভাইয়ের দিকে দেখলো, আর একবার অসীমের দিকে। সবার প্রশ্ন যখন শেষ হলো তখন হুর বলে, মানে কি? তুই কবে থেকে ভাইয়াকে ভালোবাসিস? আমাকে বলিসনি কেন? বলার মতো পরিস্থিতি ছিল না। হুরের মা বেশি কথা বাড়াতে না দিয়ে মায়াকে ঘরে তোলে। হুর মায়ের কথা শুনে মুখ ভার করে নিজের রুমে যায়। যাওয়ার আগে সাইফকে বলে, ওই খ্যাত, 1 কাপ কফি নিয়ে রুমে আয়। হুরের কথা শুনে সাইফ একবার চোখ তুলে মায়ের দিকে তাকায়। মায়া দেখেও না দেখার ভান করে অসীমের হাত ধরে বলে, এখানে দাঁড়িয়ে কি করছো? রুমে চলো। হ্যাঁ চলো। মায়াও ও অসীম রুমে চলে যায়। সাইফ কফি নিয়ে হুরের রুমে যায়, গিয়ে বলে, ম্যাম, আপনার কফি। এখানে রাখ। ম্যাম, আপনার কি হয়েছে? উনি তো আপনার বান্ধবী, তাহলে আপনি খুশি হননি উনি আপনার ভাবি হয়েছে? খুশি হতাম যদি ও আমাকে একবার জানাতো যে ও আমার ভাইয়াকে ভালোবাসে। ও আমার বেস্ট ফ্রেন্ড, অথচ একবার বলার প্রয়োজন বোধ করেনি। অত বলার সুযোগ? একদম ওর হয়ে কথা বলবি না। পরের দিন হুর শুয়েছিল। মায়া উঠে নিচে আসতেই সাইফের সঙ্গে দেখা। মায়া কিছু না বলে কিচেন রুমে যাচ্ছিল, এমন সময় সাইফ বলে ওঠে, বনু, দাঁড়া। কিছু বলবি? এসবের মানে কি? তুই ওনার ভাইয়াকে কেন বিয়ে করে এই বাসায় এলি? তার আগে বল, তুই অহংকারী মেয়ের অপমান সহ্য করে এখানে কেন পড়ে আছিস? আমি একটা মিশনে আসি বনু, তুই এমন পাগলামি কেন করলি? তুই তোর মিশনে আছিস ঠিক আছে, তাই বলে ওই মেয়ের অত্যাচার সহ্য করতে হবে কেন? আরে কয়েকদিন, তারপর সব ঠিক হয়ে যাবে। ওদের ভাই বোনের কথা আর একজন দূর থেকে শুনে ফেলে। সে ভাবতেই পারেনি এমন কিছু হবে। এমন সময় মায়ার চোখ তার উপরে পড়ে। সে চলে যেতে নিলে মায়া সাইফকে বলে, তুই যা, আমি আসছি। আর যত দ্রুত সম্ভব ওকে নিয়ে বাসায় যা। ওকে, তবে তুই কোনো পাগলামি করিস না বনু। উনি তোর বেস্ট ফ্রেন্ড, তাই ওনার সঙ্গে খারাপ ব্যবহার করিস না। সেটা সময় বলবে, তুই যা এখন। সাইফ চলে যায়। যে কথাগুলো শুনছিল, মায়া তার কাছে গিয়ে হাত ধরে টেনে ছাদে নিয়ে গিয়ে বলে, নূর, প্লিজ কাউকে কিছু বলবে না। আমি তোমাকে সব বলছি। সব শোনার পর যদি তোমার মনে হয় আমি ভুল করেছি, তাহলে তুমি তোমার বাসায় সবাইকে সব বলে দিও। কি হয়েছে? আর সাইফ ভাইয়া তোমার কে? সাইফ আমার আপন ভাইয়া। হোয়াট? সাইফ ভাইয়া তোমার আপন ভাইয়া? তাহলে ভাইয়া এখানে কেন? জানি না, ভাইয়া বলেছে ভাইয়া নাকি কোনো মিশনের জন্য এখানে আছে। মিশন? কিসের মিশন? ভাইয়া একজন সিক্রেট অফিসার, তাই মাঝে মাঝে ভাইয়া সিক্রেট মিশন পায়। সেই কাজের সূত্রেই হয়তো ভাইয়া তোমাদের বাসায়। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি আমার ভাবি? আমি তোমার আসল ভাবি নই। আমি আর তোমার ভাইয়া বিয়ে নাটক করছি। বিয়ের নাটক মানে? এটা আবার কেমন কথা? মায়া নূরকে সব খুলে বলে। সব শুনে নূর মায়াকে সাপোর্ট করে। ওইদিকে হুর ঘুম থেকে উঠে কফি না পেয়ে নিচে এসে সাইফকে কিছু বলবে, তার আগে হঠাৎ মায়া এসে অসীমকে ডেকে বলে, অসীম, অসীম কোথায় তুমি? আমার কফি কোথায়? তাড়াতাড়ি কফি নিয়ে এসো। মায়ের এমন কথা শুনে বাসার সবাই অবাক হয়। ওইদিকে হুর তো রাগে ফুঁসে ওঠে। হুর মায়ের কাছে এসে রাগে চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, এসব কি মায়া? তুই আমার ভাইয়াকে অর্ডার দিচ্ছিস? তোর সাহস কি করে হয় আমার ভাইয়াকে কাজ করতে বলার? হাসালি হুর, তুই তোর বরকে দিয়ে কাজ করালে সমস্যা হয় না,
কিন্তু আমি তোর ভাইয়াকে কাজ করতে বলাই তোর লাগছে কেন? তুই করলে দোষ নেই, আমি করলে দোষ? হ্যাঁ দোষ। আমার ভাইয়া তোর কোনো কাজ করবে না। আর তাছাড়া ও এই বাসার কাজের ছেলে। নিজের বরকে কাজের ছেলে বলতে তোর লজ্জা করছে না? তুই যদি নিজের স্বামীকে সম্মান নাই করিস তবে অন্যরা কি করে সম্মান করবে? সেটা তোকে ভাবতে হবে না, আমার বর আমি বুঝে নেব। আমার বরকে নিয়েও তো তোকে ভাবতে হবে না। তুই তোর বরকে নিয়ে ভাব, আমার বরকে নিয়ে আমাকে ভাবতে দে। আর তোর লজ্জা করে না তোর বরকে নিয়ে আমাদের বাসায় পড়ে থাকিস?